বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে একটা চমক তৈরি করেছে, এটা সত্য। তবে এটার পেছনে অনেক রাজনৈতিক কৌশল আছে। বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে এটি ঘোষণা করতে হয়েছে। পরিস্থিতিটা যখন নাকি নির্বাচনের বাইরে চলে যাচ্ছিল, যখন জাতীয় নির্বাচন থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিল গণভোট, জুলাই সনদ, তারপরে সরকার যেভাবে রাজনৈতিক দলের কোর্টে ঠেলে দিল পুরো বিষয়টা, যে তোমরা সমঝোতা করো, সমঝোতা করে আসো, যেটা একটা অসম্ভব অনেকটা। কারণ নানা পক্ষের নানা রকম মত পার্থক্য, সেগুলিকে একত্রিত করে এক সপ্তাহ আলটিমেটাম মধ্যে সবকিছু সমাধান করে সরকারের কাছে যাবে, এমন পরিস্থিতি এই মুহূর্তে হয়তো নেই। এই অবস্থায় আসলে চাপটা পড়লো বিএনপির উপরে, এবং নির্বাচনটা আসলে হবে কি হবে না, নির্বাচনের কি তাহলে পিছিয়ে যাবে, এরকম অবস্থার মধ্যে বিএনপি সরকার ঘোষিত ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচন, ওটাকে ধরেই প্রার্থী তালিকা ঘোষণা করে সারা দেশের মানুষকে নির্বাচনমুখী করা এবং দলকে নির্বাচনে নামার একটা আয়োজন করলো। এর পেছনে কিছু কারণও আছে, কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বেশ ভালো সংখ্যক, প্রায় 70-80 জনের মতো নতুন মুখ আছে, তরুণ নেতৃত্ব আছে। আবার 237টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে যে মাঠ পর্যায়ে কিছু মিশ্র প্রতিক্রিয়াও আছে। অন্তত 7টি জেলায় খুব বিক্ষোভ হয়েছে, তার মধ্যে ব্যাপক হয়েছে চট্টগ্রামে, ব্যাপক বিক্ষোভ হয়েছে মেহেরপুরে, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, নাটোর এবং নওগাঁতে। কালকে বিএনপির অত্যন্ত ত্যাগী একজন নেতা ইয়াসিন, যিনি চেয়ারপারসনের উপদেষ্টা, তার সমর্থনে বিশাল মশাল মিছিল হয়েছে। এবং এই নেতা বাদ পড়বে, এটা কিন্তু কুমিল্লার মানুষ এবং নেতাকর্মীরা প্রত্যাশা করেনি। এবং বলাই হচ্ছিল যদি কোনো কারণে ইয়াসিনকে বাদ দেওয়া হয় আর অন্য একজনকে যদি প্রার্থী করা হয়, তাহলে ওই কুমিল্লার সদরের আসনটা হাতছাড়া হয়ে জামাতের দিকে চলে যাবে। তো সেখানে কিন্তু এই বিতর্কটা আছে। আমি জানি না এটা মনিরুল হক চৌধুরী এবং ইয়াসিন এবং সাক্কু, এই তিনটা পক্ষের মধ্যে সমঝোতা করে নতুন করে পুনর্বিবেচনা করা হবে কিনা, কারণ এখনো কোনো নির্বাচনের শিডিউল কিন্তু ঘোষণা করা হয়নি। তো এখন এই প্রার্থী তালিকাকেই যে চূড়ান্ত মনে করে যদি কেউ মনে করে যে না এটাই ফাইনাল হয়ে গেছে, এটা ভুল হবে। এখন প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি আসলে দেখছে, মাঠের অবস্থাটা পর্যবেক্ষণ করছে, দলের শৃঙ্খলা, দলের সিদ্ধান্তটা কেউ মেনে নিচ্ছে কিনা, মেনে যদি নাও নেয়, ভেতরে ভেতরে নেতাকর্মীদের, অধিকাংশ নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি, তারা হতাশ নাকি ক্ষুব্ধ, এই বিষয়গুলি কালেক্ট করছে। যদি কেউ সত্যি দলের বিরুদ্ধে সেইভাবে রিভোল্ট করে, তাহলে তার কপালে খারাপই আছে, সেখানে আপোষ করবে না। কিন্তু এমন না যে নেতাকর্মীদের হতাশা, ক্ষোভ এগুলিকে মূল্যায়ন করবে না, তা না, এটা হবেই। কিন্তু তার একটা মাত্রা আশা করে যে দল এখন যে চ্যালেঞ্জের মুখে আছে, দলের নেতাকর্মীরা যাতে শান্তভাবে তাদের ভিন্ন মতটা প্রকাশ করে। একেবারেই মতামত কোনো কেউ নিশ্চুপ হয়ে থাকবে তা না। হ্যাঁ, অনেকে সাংগঠনিক শাস্তির ভয় নিশ্চুপ আছে। তুলনামূলকভাবে এত বড় রাজনৈতিক দলের এরকম প্রার্থী তালিকা ঘোষণা করা, যেখানে মনে করা হচ্ছে সম্ভাব্য মানে বিএনপি সরকার, সেরকম জায়গায় প্রতিক্রিয়া হবে না, এইটা মানে বিএনপির মতন মানে মাস অর্গানাইজেশন সেখানে কল্পনা করা যায় না। সুতরাং যেটা হয়েছে খুব অপ্রত্যাশিত তা না, কিন্তু মানে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে, যেটা মেহেরপুরে, আরেকটা হচ্ছে চট্টগ্রামে সেটা। আবার মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। আগের দিন ঘোষণার পরেই ওই মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ লাবলু সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়ে অবরোধ করে। তো সেটা বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভুল সিদ্ধান্ত, তাড়াতাড়ি স্থগিত করেছে। কিন্তু আসলাম চৌধুরীর ব্যাপারটাকে দল হয়তো ভালোভাবে নেয়নি, সেই কারণে সেখানে সাথে সাথে কোনো পদক্ষেপ দল নেয়নি। অন্যদিকে এখানে প্রথম আলো যে রিপোর্টে দেখা যাচ্ছে, ঢাকা 14 আসনে যে সানজিদা ইসলাম তুলি, মানে খুবই আলোচিত একজন নেত্রী, মায়ের ডাকের, তেজগাঁও শাহিনবাগ এলাকার বাসিন্দা, এটা ঢাকা 12 আসনে পড়েছে। তাকে এই আসনে প্রার্থী না করে কেন ঢাকা 14তে করা হলো, এটা একটা প্রশ্ন। আরো বেশ কিছু নেতার ক্ষেত্রেও আসছে। সাইফুল আলম নীরব, তার মনোনয়নের ব্যাপারে
তারপরে যুব দলের মামুন হাসান মনোনয়ন প্রত্যাশী ছিল, তাকেও কেন করা হলো না। এই সমস্ত এই আমি যেগুলি পড়ছি এটা আমার কোনো মাঠ পর্যায়ের কোনো কি বলে সরেজমিন কোনো অভিজ্ঞতার আলোকে আমি বলছি না, আমি পত্রিকা রিপোর্টটা কোট করছি, ফলে কেউ ভুল বুঝবেন না যে আমি কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি। আমি বলছি যে হয়তো আরেকটু যদি মানে সময় থাকতো, এবং সময় আছে, আমার ধারণা যে এটাই একেবারে ফাইনাল হয়ে গেছে তা না। প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করার পর এখন বিএনপি হয়তো রিভিউ করতেছে এবং ফাইনালি এখানে বলাই আছে যে এই প্রার্থীর তালিকা চূড়ান্ত না, এখানে জোটের স্বার্থে, দলের স্বার্থে কাউকে আবার বসিয়ে দেওয়া হবে, কাউকে আবার মনোনয়ন দেওয়া হবে। ফলে এরকম একটা অবস্থা কিন্তু আছে। তবে সেই পরিবর্তন খুব বেশি হবে না, হয়তো 8টা-10টা আসনে হইতে পারে। তো যাই হোক, সব মিলায় একদিকে বিএনপির যেমন একটা রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়ে বিএনপির এই কাজটা দরকার ছিল যে প্রার্থীর তালিকাটা ঘোষণা করে সবাইকে নির্বাচনের দিকে ঠেলে দেয়া। অন্যদিকে মাঠ পর্যায়ে তাদের ভুল ত্রুটি হলো কি হলো না, মানে এই নমিনেশনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত হয়েছে কি হয়নি, সেটাও বোঝার জন্য এরকম একটা দরকার ছিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।